রাফিক এক্সক্লুসিভ বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মূলত সেই প্রশ্নগুলি এখানে আলোচনা করতে চলেছি, তা তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো। মূলত যে প্রশ্নগুলি আমি কমিউনিটি অলে পোস্ট করেছি সেই প্রশ্নগুলি তোমাদের সঙ্গে ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করছি। এটা তোমরা ভাবতে পারো এক ধরনের মক টেস্ট, এটা মক টেস্টের মতোই আমি আলোচনা করার চেষ্টা করছি। আর এটা আমি করেছি এই কারণে, যেহেতু আমার ল্যাপটপ খারাপ হয়ে গেছে, তাই ল্যাপটপে কোনো রকম টাইপ করতে পারছি না, আর মোবাইলেও সেভাবে প্রশ্ন উত্তর করা ভালো হচ্ছে না, সেই জন্য আমি এই প্রসেসটা করেছি। তোমরা দেখেছো অনেকগুলি প্রশ্ন আমি কমিউনিটি অলে পোস্ট করেছি, ধারাবাহিকভাবে বেশ কিছু প্রশ্ন পোস্ট করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি পরীক্ষায় আসার মতো, সেগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে এখানে তোমরা বলতে পারো একটা সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতার জন্য পরীক্ষায় বসছো 14 তারিখে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা শুরুতেই যে প্রশ্নটি আলোচনা করব তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরেকটি কথা তোমাদের সামনে বলে রাখি, আমি চেষ্টা করছি প্রত্যেক দিনে 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3টে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ম্যারাথন ক্লাস টাইপের। আমি শুধু প্রশ্ন এবং উত্তর যথার্থ শুধু প্রশ্ন উত্তরটা বলে যাবো, সেখানে শুধু ব্যাখ্যা ট্যাখ্যা করবো না, কারণ সময়ের ব্যাপার। জাস্ট প্রশ্ন এবং উত্তরটা তোমাদের সামনে বলে যাবো। আমি প্রথম থেকে শুরু করব ব্যাকরণ থেকে, তারপরে সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গ, তারপরে পর্বে আমরা পাঠ্যপুস্তক থেকে যে প্র্যাকটিস সেটগুলো বা মক টেস্টগুলি রয়েছে সেগুলি ধারাবাহিকভাবে আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। আবার নতুন করে আমি ক্লাস চালু করছি, তো তোমরা প্রত্যেকে ভিডিওগুলি দেখবে, আশা করছি ভালো লাগবে। অনেক নতুন তথ্য তোমরা সেখান থেকে পাবে। তো আজকের আলোচনার প্রথম প্রশ্ন, যে ধ্বনিতত্ত্বের যে ইংরেজি পরিভাষা, সেই ইংরেজি পরিভাষা কোনটি? এখানে 4টি অপশনই তোমরা দেখতে পাচ্ছ। ফনেটিক্স, ফনোলজি, ফনেনিম, তারপরে যে ফনিজম। এর সঠিক উত্তর হবে অপশন বি, ফনোলজি। এরপরে প্রশ্ন, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? এখানে তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ। এর সঠিক উত্তর হবে কর্ণ, কারণ দন্ত, নাসিকা, কণ্ঠ এগুলি হচ্ছে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। এরপর হ ধ্বনিটি হলো কি জাতীয় ধ্বনি? এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ। এর সঠিক উত্তর হবে কণ্ঠনালীয় ধ্বনি। পরের প্রশ্ন, জিহ্বামূলীয় বর্ণ হলো? এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, ক, চ, ত, প। সঠিক উত্তর হবে অপশন ক। এখানে এক্সপ্লেনেশনে দেখে নাও, ক, খ, গ, ঘ, ও, এই কণ্ঠধ্বনিগুলিকে বলা হয় জিহ্বামূলীয় বর্ণ বা ধ্বনি। এর পরের প্রশ্ন, অনুবাদ অনুষঙ্গ থেকে, টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস অবলম্বনে অন্নদাশঙ্কর রায় রচনা করেন যে উপন্যাসটি? এখানে তার 4টি উপন্যাসই উল্লেখ করা হয়েছে। এর সঠিক উত্তর হবে অপশন এ, সত্যাসত্য। তবে আরেকটি বিষয় লক্ষণীয়, যে তার ক্রান্তদর্শী উপন্যাসেও ওয়ার অ্যান্ড পিসের প্রভাব লক্ষণীয়। এর পরের প্রশ্ন, টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস বাংলায় অনুবাদ করেছেন? যিনি বাংলায় অনুবাদ করেছেন, এখানে অপশনগুলি তোমরা দেখো, মনীন্দ্র দত্ত, অরুণ সোম, গৌরীশঙ্কর ভট্টাচার্য। ওপরের 3জনই সঠিক, অর্থাৎ 3জনই এই গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি টলস্টয়ের উপন্যাস নয়? এখানে যে উপন্যাসগুলির নাম দেওয়া আছে তার মধ্যে 3টি কিন্তু টলস্টয়ের উপন্যাস, একটি তার উপন্যাস নয়, তারই লেখা, বাট ওটা উপন্যাস নয়, সেটি হচ্ছে তার একটা রচনা, অন্যধর্মী রচনা। সেটা হচ্ছে মাই কনফেশন। যদি এই কনফেশন হতো তাহলে অবশ্যই ওটা উপন্যাস হতো, কিন্তু মাই কনফেশন তার উপন্যাস নয়, অন্য জাতীয় রচনা। পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পটি তর্জমা করেছেন? এখানে 4টি অপশনই তোমরা দেখতে পাচ্ছ। এর সঠিক উত্তর হবে অপশন ডি, অর্ঘ্যকুসুম দত্ত গুপ্ত। পরবর্তী প্রশ্ন, দ্য পাওয়ার অফ ডার্কনেস এই নাটকটি কার লেখা? এখানে তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ। এর সঠিক উত্তর হবে অপশন বি, টলস্টয়। তার একটি অন্যতম নাটক হচ্ছে দ্য পাওয়ার অফ ডার্কনেস। পরবর্তী প্রশ্ন, মার্কেজের স্প্যানিশ ভাষায় লেখা সিয়েন আনিওস দ্য সোলেদাদ এর প্রকাশকাল হচ্ছে 1967। উপন্যাসটির ইংরেজি অনুবাদের শিরোনাম কি ছিল? এখানে অপশনগুলি দেখতে পাচ্ছ। এটি তোমরা অনেকেই জানো, যে 100 ইয়ার্স অফ সলিটিউড, অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এক্সপ্লেনেশনে যে বিষয়টি আছে সেটা দেখে নাও, যে এই নামে প্রথম ইংরেজিতে অনুবাদ করেন গ্রেগরি
রাবাসা 1970 সালে। আর এর বাংলা অনুবাদ করেন নিঃসঙ্গতার 100 বছর নামে GH হাবিব। আর মূল স্প্যানিশ থেকে মানে মূল গ্রন্থ থেকেই যিনি বাংলায় অনুবাদ করেছেন তার নাম হচ্ছে তরুণ কুমার ঘটক। তিনি নাম দিয়েছেন নিঃসঙ্গতার শতবর্ষ। তারপরে 100 বছরের নিঃসঙ্গতা এভাবে একটা অনুবাদ রয়েছে, যেটা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছেন। এরকম অনেক অনুবাদই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি অনেক উপকারে আসবে এগুলোই, আর এগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যিনি মার্কেজের স্প্যানিশ ভাষায় লেখা এল কোরোনেল নো টিয়েনে লো এসক্রিবা এই উপন্যাসটির ইংরেজি রূপ থেকে বাংলায় অনুবাদ করেন কর্নেলকে কেউ চিঠি লেখে না এই শিরোনামে, এর সঠিক উত্তর হবে অপশন সি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে বিষয়টি বুঝে নিতে হবে যে তিনি উপন্যাসটির ইংরেজি যে অনুবাদ করেছে সেই ইংরেজি অনুবাদ থেকে তিনি বাংলায় অনুবাদ করছেন যে কর্নেলকে কেউ চিঠি লেখে না। এবার আমরা আসবো পরবর্তী প্রশ্নে। যিনি মার্কেজের স্প্যানিশ ভাষায় লেখা এল কর্নেল নো তিয়েনে লে এসক্রিবা উপন্যাসটি বাংলায় অনুবাদ করেন কর্নেলকে কেউ চিঠি লেখে না এই শিরোনামে, ওইটা আগে ছিল ইংরেজি থেকে, সেটা বাংলা করা হয়েছে, কিন্তু এটা মূল স্প্যানিশ ভাষা থেকেই বাংলা অনুবাদ করেছেন যিনি, তার নাম কি, তিনি কে যিনি অনুবাদ করেছেন, তা হবে অপশন ডি রফিক মনির চৌধুরী। আর এর আগেরটা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি করেছেন কি ইংরেজি থেকে, মানে উপন্যাসটির স্প্যানিশ থেকে ইংরেজি থেকে বাংলা, সে ইংরেজি থেকে তিনি বাংলা অনুবাদ করেছেন। আর মূল স্প্যানিশ থেকে তিনি করেছেন রফিক মনির চৌধুরী, তিনি একদম সরাসরি স্প্যানিশ থেকে বাংলায় অনুবাদ করেছেন কর্নেলকে কেউ চিঠি লেখে না এই শিরোনামে। এরপরে প্রশ্ন, মার্কেজের রচনা অবলম্বনে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুদিত রচনা কোনটি? এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হবে উপরের সবগুলো ঠিক। এরপরে প্রশ্ন, মার্কেজের লাভ ইন দ্য টাইম অফ কলেরা যিনি প্রেম ও কলেরা নামে বাংলায় অনুবাদ করেছেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশনগুলো, এর সঠিক উত্তর হবে অপশন সি কবির চৌধুরী। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের দ্য স্টোরি অফ এ শিপ রিক্যার্ড সেলার এই বইটি বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প নামে যিনি অনুবাদ করেছেন, এখানে তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব গুহ, বুদ্ধদেব ভট্টাচার্য, ওপরের কেউ নন। এর সঠিক উত্তর হবে অপশন সি বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরে প্রশ্ন, যে প্রতি বছর যে তারিখে ভানুভক্তের জন্মজয়ন্তী তথা ভানু জয়ন্তী পালিত হয়, এর অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এর সঠিক উত্তর হবে অপশন সি 13ই জুলাই। অর্থাৎ তার জন্মসাল, ভানুভক্তের জন্মসাল হচ্ছে 13ই জুলাই 1814 খ্রিস্টাব্দ। জন্মস্থান হচ্ছে পশ্চিম নেপালের তানাহুর জেলার রাগমা গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে। তাহলে তার জন্ম এবং জন্মস্থান, তার জন্মসাল সম্পর্কে জানা গেল এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে, এই বিষয়টি তোমরা জানতে পারলে। এরপরে প্রশ্ন, যে সংস্কৃত রামায়ণের নেপালি ভাষার অনুবাদ ছাড়াও ভানুভক্ত যে গ্রন্থ রচনা করেছেন, এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, বধূশিক্ষা, রামগীত, ভক্তিমাল, উপরের সবগুলোই ঠিক। এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলোই ঠিক। অর্থাৎ সংস্কৃত রামায়ণের নেপালি ভাষার অনুবাদ ছাড়াও তিনি বধূশিক্ষা, রামগীত, ভক্তিমাল আরও দু একটি গ্রন্থ তিনি রচনা করেছেন। এরপর পরের প্রশ্ন, নেপালি ভাষার কবি ভানুভক্ত আচার্যকে যে অভিধায় ভূষিত করা হয়, অপশনগুলি হলো নেপালের জাতীয় কবি, নেপালি ভাষার আদি কবি, নেপালের রাজভাষার কবি, উপরের কোনটি ভুল নয়। এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের কোনটি ভুল নয়, অর্থাৎ কারণ 3টি উপাধিতেই তাকে ভূষিত করা হয়েছে। এরপর পরের প্রশ্ন, নেপালি কাব্যজগতে তার স্থান ছিল অনেকটা ইংরেজ কবি গ্রে বা গোল্ড স্মিথের মতো, কার সম্পর্কে এরূপ মন্তব্য করা হয়েছে? অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এর সঠিক উত্তর হবে অপশন বি রঘুনাথ সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে। যাকে নেপালি সাহিত্যের যুব কবি রূপে আখ্যায়িত করা হয়, এর সঠিক উত্তর হবে অপশন সি মতিরাম ভট্ট। তিনি 1981 সালে ভানুভক্তের জীবনী রচনা করেন, সেখানে তিনি ভানুভক্তকে নেপালের আদিকবি বলে উল্লেখ করেছেন। নিম্নোক্ত কোন পদকর্তা ছোট বিদ্যাপতি অভিধায় ভূষিত? এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এর সঠিক উত্তর হবে অপশন ডি কবিরঞ্জন। আর যদি বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি, তাহলে অবশ্যই গোবিন্দ দাস।
পরবর্তী প্রশ্ন, যে বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা বাঙালি ছিলেন না, বাংলা ভাষাতে কোনো পদ রচনা করেননি, তা সত্ত্বেও তাকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলা সাহিত্যে, তিনি অবশ্যই কে আর কেউ নন, তিনি হচ্ছেন বিদ্যাপতি। বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি। পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদের সংখ্যা প্রায় কত? এখানে মতান্তর থাকতে পারে, কিন্তু আমি মূলত এই প্রশ্নটি উদ্ধৃত করেছি সেই পাঠ্যপুস্তক থেকে, যেটা একাদশ শ্রেণীর বাঙালি শিল্প সংস্কৃতি যে বইটি রয়েছে সেখান থেকে উদ্ধৃত করেছি। সেখানে আমি যে উত্তরটা পেয়েছি সেখানে সেই উত্তরটা আমি এখানে তুলে ধরেছি। সেখানে দেওয়া আছে 800, প্রায় 800। তার মোট পদের সংখ্যা আছে প্রায় 900টির মতো। বৈষ্ণব পদ ছাড়াও গোবিন্দ দাস রচনা করেন, অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, সঙ্গীত মাধব নামে একটি নাটক, কর্ণামৃত নামক একটি কাব্য। ক ঠিক, খ ভুল, ক এবং খ উভয় সঠিক। এর সঠিক উত্তর হবে অপশন ডি, ক এবং খ উভয় সঠিক। অর্থাৎ দুটোই, একটি নাটক একটা কাব্য তিনি রচনা করেছেন বৈষ্ণব পদ ছাড়াও। এরপর ব্রজবুলি ভাষায় প্রথম লিখিত নমুনা পাওয়া যায় কোন গ্রন্থে? এর সঠিক উত্তর হবে পারিজাত হরণে। মানে ব্রজবুলি ভাষার প্রথম লিখিত নমুনা পাওয়া যায় মিথিলার কবি উমাপতি ওঝা রচিত গীতিনাট্য পারিজাত হরণে। ব্রজবুলি মূলত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যা মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে তৈরি হয়েছে। এর উদ্ভব মিথিলায় হলেও বাঙালি কবিরা একে ব্যাপকভাবে ব্যবহার করে বৈষ্ণব পদাবলী সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। উমাপতি ওঝার এই রচনাটি ব্রজবুলির প্রাচীনতম লিখিত উদাহরণগুলির মধ্যে একটি অন্যতম। তাহলে তোমরা এই বিষয়টিও জানতে পারলে, এখানে এক্সপ্লেনেশনের বিষয়টি আরও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরা হলো। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই প্রশ্নটা কমন আসে যে ল্যাট ধারণার জনককে, মানে ভাষাবিজ্ঞানে ল্যাট ধারণার জনককে, তা অপশন দেওয়া থাকে, বিভিন্ন জনের নাম দেওয়া থাকে, তার মধ্যে সঠিক উত্তর হবে যে নম চমস্কি। কিন্তু আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছি যে ল্যাট ধারণার যে জনক নম চমস্কি, কিন্তু ল্যাডের যে সম্পূর্ণ নাম অর্থাৎ সঠিক নামটা কোনটি? এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর সঠিক উত্তর হবে অপশন বি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা ভালো করে মনে রাখবে, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার ভাষাবংশ থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, বিশ্বের প্রধান ভাষাবংশের সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে অপশন সি, 12টি। পরবর্তী প্রশ্ন, যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের কোন শাখাটি শতম গুচ্ছের অন্তর্ভুক্ত নয়? মানে শতম গুচ্ছ, মানে দুটো গুচ্ছতে ভাগ করা হয়েছে, তার মধ্যে শতম গুচ্ছের অন্তর্ভুক্ত নয়। ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয়, এটা তিনটাই কিন্তু শতম গুচ্ছের অন্তর্ভুক্ত। তাহলে অবশ্যই তোখারীয়টা মানে শতম গুচ্ছের অন্তর্ভুক্ত নয়, সঠিক উত্তর। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ভাষাগুলিকে যে দুটি পর্বে বা গুচ্ছে ভাগ করা হয় তার নাম যথাক্রমে, মানে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের যে ভাষাগুলি রয়েছে, প্রায় 10খানা ভাষা রয়েছে, সেই মূল ভাষাগুলোকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। সেই দুটি পর্বের নাম কি কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, কেন্তুম ও শতম। কেন্তুম ও শতম গুচ্ছ। যা এর আগের প্রশ্নেই আমরা প্রশ্ন একটা আলোচনা করলাম যে শতম গুচ্ছের অন্তর্ভুক্ত নয় কোন ভাষাটি। অনুরূপ প্রশ্ন এখানে তুলে ধরেছি। দেখো, ইন্দো ইউরোপীয় ভাষাবংশের কোন শাখা বা ভাষাটি শতম গুচ্ছের অন্তর্গত নয়? এর আগে আমরা তিনটে জানলাম যে অন্তর্ভুক্ত, আর একটা তোখারীয়টা অন্তর্ভুক্ত নয়। বাল্টিক, স্লাভিক, কেল্টিক, আর্মেনীয়। তাহলে এখানে বাল্টিক, স্লাভিক, কেল্টিক, আর্মেনীয়টা আমরা আগে দেখলাম যে এটা শতম গুচ্ছের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে বাল্টিক, এটাও আমরা দেখলাম যে স্লাভিক, এগুলোও কিন্তু রয়েছে শতম গুচ্ছের মধ্যে। তাহলে অবশ্যই অপশন সি, কেল্টিক কিন্তু শতম গুচ্ছের অন্তর্ভুক্ত নয়। বাকি এই তিনটে, অর্থাৎ আগে যে তিনটে আর এখান থেকে যে কোনো দুটো, মানে বাকি দুটো হচ্ছে, মোট 5টা হচ্ছে শতম গুচ্ছের অন্তর্ভুক্ত। অনুরূপ প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাবংশের কোন শাখা বা ভাষাটি কেন্তুম গুচ্ছের অন্তর্গত নয়? এর অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, গ্রিক, ইটালিক, কেল্টিক, বাল্টিক। এর সঠিক উত্তর হবে অপশন ডি, বাল্টিক। মানে এটা হচ্ছে শতম গুচ্ছের অন্তর্ভুক্ত, তাই এর অন্তর্গত নয়। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। বাকি তিনটা হচ্ছে কেন্তুম গুচ্ছের অন্তর্ভুক্ত। অনুরূপ আরেকটি প্রশ্ন এখান থেকেই দেওয়া হয়েছে যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের কোন শাখাটি
কেন্তুম গুচ্ছের অন্তর্ভুক্ত নয়। আমরা কিছু আগে জেনে নিয়েছি যে কেল্টিক, জার্মানিক, তোখারীয়, আলবেনীয় এগুলো কোন ভাষার মধ্যে রয়েছে তা জেনে নিয়েছি। তাহলে অবশ্যই এখানে কেন্তুম গুচ্ছের অন্তর্ভুক্ত নয় যে ভাষাটি, তা হচ্ছে আলবেনীয়। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ আলবেনীয় হচ্ছে শতম গুচ্ছের অন্তর্ভুক্ত। তা আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পারলে যে কোনটা কোন গুচ্ছের মধ্যে রয়েছে আর কোনটি কোন গুচ্ছের মধ্যে নেই। এরপর প্রশ্ন ভাষাবংশ থেকেই, ইন্দো ইউরোপীয় ভাষাবংশের যে শাখার একটি উপশাখা ভারতে প্রবেশ করেছে। আমরা জানি ইন্দো ইউরোপীয় ভাষাবংশের একটি শাখা, বেশ বড় শাখা, সেই শাখা থেকে দুটি শাখায় বিভক্ত হয়েছে, তার মধ্যে একটি শাখা ভারতে প্রবেশ করেছে। তো কোন শাখাটি প্রবেশ করেছে তা হচ্ছে ইন্দো ইরানীয়। অপশন বি সঠিক উত্তর। একসময় ইন্দো ইরানীয় শাখাটি দুটি উপশাখায় বিভক্ত হয়ে যায়, একটি ইরানীয় আর্য নামে নাম নিয়ে ইরানে প্রবেশ করে, আর অন্যটি ভারতীয় আর্য নাম নিয়ে ভারতে প্রবেশ করে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ভাষাবংশ কোনটি? আমরা জানি বিশ্বের ভাষাবংশ, বেশ কিছু ভাষাবংশ রয়েছে, তার মধ্যে বৃহত্তম ভাষাবংশ হচ্ছে অবশ্যই ইন্দো ইউরোপীয়, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বেশ কিছু প্রশ্ন, প্রায় 30+ প্রশ্ন তোমাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার কথা হবে নতুন একটি টপিকে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।